আজকে যে লেকচারটি আমরা পলিমার সায়েন্সে পড়বো আশা করি সবাই দেখতে পাচ্ছ, সেটি হচ্ছে পলিমারাইজেশন রিঅ্যাকশন। অর্থাৎ গত ক্লাসে আমরা পড়েছিলাম মলিকুলার ওয়েট, তার আগের ক্লাসে আমরা পলিমার সম্পর্কে পড়েছিলাম। তো পলিমারাইজেশন রিঅ্যাকশন বলতে বোঝাচ্ছে যে মনোমার গুলো পলিমার হচ্ছে, অর্থাৎ একটা মনোমার আরেকটা মনোমারের সাথে যুক্ত হচ্ছে, তাই না? তো যে একটা মনোমার আরেকটা মনোমারের সাথে কিভাবে যুক্ত হচ্ছে সেটাই কিন্তু আজকে জানার বিষয়, বা রিঅ্যাকশন গুলো কিভাবে হচ্ছে, যে একটা আরেকটার সাথে লেগে যাচ্ছে কিভাবে। আমরা যখন মালা তৈরি করি তখন না হয় সুতা ইউজ করি, কিন্তু পলিমারের ক্ষেত্রে কি হচ্ছে। তো এখানে হোমোপলিমার কোপলিমার সম্পর্কে তো আমাদের ধারণা আছে, যে হোমোপলিমার যখন একই রকম মনোমার মলিকুল দিয়ে গঠিত হচ্ছে পলিমার গুলো, তখন সেটাকে হোমোপলিমার বলা হয়, তাই না? আবার একই যখন নয়, দুই বা ততোধিক ভিন্ন ধরনের মনোমার দিয়ে যখন পলিমার তৈরি হয় তখন সেটাকে কোপলিমার বলা হয়। অর্থাৎ মনোমার ইউনিট গুলো দুই বা ততোধিক একত্রিত হয়ে আবার একটা তারা ইউনিট গঠন করে, যেটাকে রিপিটিং ইউনিট আমরা বলে থাকি। বিশেষ করে মনোমার সমূহের ক্ষেত্রে বা হোমোপলিমার সমূহের ক্ষেত্রে রিপিটিং ইউনিটটা একই রকম। অর্থাৎ এখানে যে ছবিটা আছে সেই ছবিটা যদি আমি একটু ব্যাখ্যা করি, যে একটা পরপর এই এই জিনিসই আছে, অর্থাৎ একই জিনিস। আমি যদি দুইটা পরপরও নেই একই জিনিস, তাহলে সেটাকে আমরা রিপিটিং ইউনিট বলছি। কিন্তু সেকেন্ড যেটি কোপলিমারের ক্ষেত্রে দেখো তো, যে দুইটা মিলে কিন্তু একটা ইউনিট হচ্ছে, যে এরকম দুইটা পরপর আসতেছে, যেটাকে আমরা রিপিটিং ইউনিট বলছি। তাহলে কোপলিমারের ক্ষেত্রে দুই বা ততোধিক ভিন্ন মনোমার মলিকুল পরস্পরের সাথে যুক্ত হয়ে এরকম একটা রিপিটিং ইউনিট গঠন করতে পারে। বাট হোমোপলিমারের ক্ষেত্রে তো একটাই, একই জিনিস, এখানে দুইটা থাকুক একটা থাকুক একই জিনিস। তো চলো এই পলিমারাইজেশন রিঅ্যাকশন গুলো হচ্ছে কিভাবে সেটা একটু জেনে নেওয়া যাক। তো পলিমারাইজেশনটা কাকে বলছে? আমরা যখন পুঁথিগুলোকে মালা বানাই একসাথে, সেটি পলিমারাইজেশন বলা হচ্ছে। ইন পলিমার কেমিস্ট্রি, polymerization or polymerization is a process of reacting monomer molecule together in a chemical reaction to form polymer chain or their three-dimensional network. তো সেটাকে আমরা বলছি পলিমারাইজেশন। তাহলে কি হচ্ছে, মনোমার মলিকুল গুলো পরস্পরের সাথে যে প্রক্রিয়ার মাধ্যমে যুক্ত হয়ে পলিমার গঠন করে, সেই প্রক্রিয়াটিকে পলিমারাইজেশন প্রসেস বলা হয়ে থাকে। যেমন মানব বন্ধনের সময় আমরা কি একজন করে মানুষ সবার এরকম করে হাত ধরি, ধরে ধরে বিরাট বড় লাইন হয়ে যায়, তাই না? তো এখানেও মনোমার মলিকুল গুলো একটা আরেকটার সাথে যুক্ত হয় বিরাট বড় পলিমার চেইন তৈরি করে, সেই প্রক্রিয়াটিকে আমরা পলিমারাইজেশন বলছি। যেমন এখানে একটি উদাহরণ দেওয়া আছে, এখানে একটা স্টাইরিন মলিকুল দেওয়া রয়েছে, স্টাইরিন মনোমার দেওয়া রয়েছে। সেই স্টাইরিন মনোমারটা দেখো এখানে ডাবল বন্ডটা ভেঙে গিয়ে সে কি করছে, তখন প্রত্যেকটা স্টাইরিন মলিকুল, অনেকগুলো স্টাইরিন মলিকুল পরস্পরের সাথে যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে তারা কি একটা লম্বা চেইন তৈরি করছে। ওকে, তাহলে এই যে ঘটনাটা, অনেকগুলা মলিকুল একসাথে যুক্ত হওয়ার যে ঘটনাটা করে একটা লম্বা পলিমার তৈরি করার যে ব্যাপারটা, যে কেমিক্যাল রিঅ্যাকশনটা বা মেকানিজমটা, টেকনিকটা, সেটাকে আমরা পলিমারাইজেশন বলে থাকি। ওকে, ক্লিয়ার সবাই? পলিমারাইজেশন বলতে তাহলে কি বোঝায়? মনোমার মলিকুল গুলোর একত্রিত হয় পলিমার মলিকুল গঠন করার যে প্রক্রিয়া, সেটিকে আমরা পলিমারাইজেশন বলছি। ক্লিয়ার? ওকে, মানে পুঁথিগুলো দিয়ে মালা তৈরি করে। ডান। নাও টাইপস অফ পলিমারাইজেশন। আমরা যদি পলিমারাইজেশনের ক্লাসিফিকেশন করি বা টাইপস করি, তাহলে খুঁজি কিরকম হবে। প্রধানত আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, এডিশন পলিমারাইজেশন আর একটি হচ্ছে কন্ডেনসেশন পলিমারাইজেশন। তো পলিমারাইজেশন, এডিশন পলিমারাইজেশন স্টেপ বা এডিশন পলিমারাইজেশনকে আবার চেইন পলিমারাইজেশনও বলা যায়, আর কন্ডেনসেশন পলিমারাইজেশনকে আবার স্টেপ পলিমারাইজেশন বা স্টেপ গ্রোথ পলিমারাইজেশন বলা হয়ে থাকে। তো এই এডিশন পলিমারাইজেশন আবার কয়েক প্রকার, সেটি আমরা যদি বলি ফ্রি রেডিক্যাল পলিমারাইজেশন, আয়নিক পলিমারাইজেশন, সেখানে আয়নিকের ভিতরে অ্যানায়নিক আছে, ক্যাটায়নিক রয়েছে, কোঅর্ডিনেশন পলিমারাইজেশন। তো চলো বিস্তারিত জানা যাক। প্রথমে আমরা চলে আসবো এডিশন পলিমারাইজেশনে। এডিশন শব্দটা দিয়ে বোঝাচ্ছে কি, বা চেইন পলিমারাইজেশন, যে অ্যাড করব বা যুক্ত হবে, তাই না? এরকমটাই বোঝাচ্ছে। তাহলে এডিশন পলিমারাইজেশন হচ্ছে সেই প্রক্রিয়া, the addition polymerization is the repeated addition of monomer molecules। কি কথাটা বলছে এখানে? repeated addition of monomer molecule
of the same monomer of different monomer processing, double or triple bonds, no byproduct is formed. অনেকগুলা কথা। Addition polymerization is the repeated addition of monomer molecule of the same monomer or different monomer, অর্থাৎ একই ধরনের, সাধারণত ডিফারেন্ট হয় না, একই ধরনের মনোমার গুলোকে কি করছে, যুক্ত করছে। প্রসেসিং ডাবল ও ট্রিপল বন্ড গুলো ভেঙে অথবা এগুলো ভেঙে যুক্ত হচ্ছে। এবং এই প্রক্রিয়ার একটি বৈশিষ্ট্য হচ্ছে এটি স্বাদে কোনো প্রকার কোনো বাই প্রোডাক্ট উৎপন্ন করে না। যেমন ধরো তোমার কাছে অনেকগুলো আলু আছে, তাহলে তুমি কি করছো, একটা আলুর সাথে একটা আলু ফুটা করে করে মালা তৈরি করছো, দিস ইজ এডিশন, অর্থাৎ আলু যুক্ত করছো। একই ধরনের মনোমার যেগুলা অর্থাৎ হোমোপলিমারের ক্ষেত্রে এটি সাধারণত ঘটে থাকে এবং এখানে কোনো বাই প্রোডাক্ট উৎপন্ন হয় না। এর একটা ক্লাসিক এক্সাম্পল যদি আমরা বলে থাকি যে এক্সাম্পল অফ ফরমেশন অফ পলিথিন ফ্রম দ্য ইথিন এন্ড পলিপ্রপিলিন ফ্রম প্রোপেন। তো আমরা পলিথিনের সাথে খুব পরিচিত, পলি শব্দটা বাদ দাও, কি থাকে, ইথেন। এই যে ইথেন, ইথেন মলিকুল কোনটা, এই যে প্রত্যেকটাই একটা করে ইথেন মলিকুল, প্রত্যেকটাই একটা করে ইথেন মলিকুল। তাহলে এই ইথেন মলিকুল গুলা কি হচ্ছে দেখো তো, এখানে কার্বন কার্বন ডাবল বন্ড আছে না, তাহলে এই যে কার্বন কার্বন ডাবল বন্ড আছে, নাই, ভেঙে গেছে। তাহলে কার্বনের চারটা হাত, 1 2 3 4 মিলে গেছে, কার্বন কার্বন এখানে আবার চারটা, এভাবে ডাবল বন্ড ভেঙে গিয়ে তারা বড় একটা করে লিঙ্ক তৈরি করে। এইটাকে আমরা বলতেছি এডিশন পলিমারাইজেশন, অর্থাৎ জাস্ট নরমালি মনোমার মলিকুল গুলো একটা অপরটার সাথে যুক্ত হচ্ছে, সেই প্রক্রিয়াটিকে আমরা এডিশন পলিমারাইজেশন বলছি। সহজ করে নাও মাথায়, হ্যাঁ, সহজ করে বুঝার চেষ্টা করো। ওকে, এডিশন পলিমারাইজেশন, তাহলে তার আগে একটু যাওয়া দরকার তোমাদের কন্ডেনসেশন পলিমারাইজেশনটা। তাহলে স্টেপ গ্রোথ বা কন্ডেনসেশন পলিমারাইজেশনটা কি? এই স্টেপ গ্রোথ বা কন্ডেনসেশন পলিমারাইজেশনটা সাধারণত দুটো আলাদা ভিন্ন মনোমার মলিকুল একত্রিত হয়ে একটি নতুন মলিকুল তৈরি করে, তারপর সেটি যুক্ত হয়, অর্থাৎ রিঅ্যাকশনের মাধ্যমে যুক্ত হচ্ছে। যেমন এখানে আমাদের যে আমরা যদি এখানে বলি যে হেক্সামিথিলিন ডাইঅ্যামিনো এডিপিক অ্যাসিড নাইলন 6,6 একটা হচ্ছে আমাদের পলিমার। তো এই নাইলন 6,6 টার ক্ষেত্রে দেখো এখানে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন একটা জিনিস এবং একই সাথে এডিপিক অ্যাসিড একটা জিনিস। এই দুটো মলিকুল, এটা দুটি ভিন্ন মনোমার একত্রিত হয়ে যুক্ত হচ্ছে এবং রিঅ্যাকশনের মাধ্যমে নতুন একটা মনোমার তৈরি করছে। এগুলা তখন যুক্ত হচ্ছে, অর্থাৎ যখন এরকম হচ্ছে, এরকম একটার সাথে আরেকটা এভাবে আস্তে আস্তে যুক্ত হচ্ছে এবং বাই প্রোডাক্ট হিসেবে পানি উৎপন্ন হচ্ছে। তাহলে কন্ডেনসেশন এবং এডিশন পলিমারাইজেশনের মধ্যে পার্থক্য হচ্ছে কন্ডেনসেশন পলিমারাইজেশনটা সাধারণত কোপলিমারের ক্ষেত্রে হয়, যখন একটা রিপিট তৈরি করতে হয় তখন দুটো ভিন্ন মনোমার মলিকুল একত্রিত হয় নতুন একটা মনোমার বা একটা রিপিট তৈরি করছে। এই ক্ষেত্রে স্টেপ গ্রোথ বা কন্ডেনসেশন পলিমারাইজেশনটা হয়ে থাকে। আমরা ডিটেলস আবারও দেখবো, সমস্যা। তো আমরা এখন একটু ফিরে যাই আমাদের সেই আগের যে ফার্স্ট এডিশন পলিমারাইজেশন। তাহলে একটা মনোমার মলিকুল আর একটা মনোমার মলিকুলের সাথে সিম্পলি যুক্ত হবে, সেম জাতীয়, কিন্তু সেটা কিভাবে হবে তারই কিছু প্রক্রিয়া রয়েছে। তো যাই হোক, এই এডিশন পলিমারাইজেশনটাকে আবার আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি, যেমন ফ্রি রেডিক্যাল পলিমারাইজেশন, ক্যাটায়নিক পলিমারাইজেশন, অ্যানায়নিক পলিমারাইজেশন এন্ড জিগলার-নাটা পলিমারাইজেশন। তো সবগুলোই নতুন কথা, চলো শুরু করি আমরা। প্রথমে হচ্ছে ফ্রি রেডিক্যাল পলিমারাইজেশন। আমার যে ইথিলিন আছে, আমার যে ইথিন আছে, এর বন্ড ভাঙবে কে? একটা মলিকুল আরেকটা মলিকুলের সাথে যুক্ত হবে কখন? মনে করো দুটো প্লাস্টিক বল আছে তোমার কাছে, তুমি যদি না গলাও একটা আরেকটার সাথে লাগবে? লাগবে না। তো এই যে ইথিন মলিকুল গুলো আছে, একটা মলিকুল আরেকটা মলিকুলের সাথে লাগবে কেন, কিভাবে লাগবে? এখানে যখন বন্ডটা ভাঙা হবে তখন না এটার এই কার্বনের আরেকটা ইয়ের হাতের দরকার পড়বে। এর আগে কি পড়বে দেখো দেখি, এখানে তো কার্বন, এখানে দুইটা, এখানে একটা, এখানে চারটা হাত কভার আছে, এর দুইটা কভার আছে, কিন্তু যখন এরকম ভেঙে যাবে, এরকম ভেঙে যাবে, তখন এই পাশে যদি আরেকটা কার্বন না হয়, এটা যদি ভেঙে যায়, এই পাশে যদি আরেকটা হাত না সৃষ্টি হয়, তাহলে তো তার হাত ফিল আপ হচ্ছে না, তাই না? তাহলে এই যে পলিমারাইজেশনটা শুরু করব, সেটা কিভাবে হবে?
সেজন্য এখানে আমরা কয়েকটি ভাগে ভাগ করছি। তো এই ধরনের যে এডিশন পলিমারাইজেশনের তিনটা স্টেপ সাধারণত হয়। প্রথম স্টেপ হচ্ছে ইনিশিয়েশন, অর্থাৎ ইনিশিয়েশনটা কি, যে আমার যে নতুন করে অর্থাৎ ইথিলিনটা আছে, এই ইথিন বা ইথেনটাকে ভাঙবে কে, এই ভাঙার কাজ করে একজন, সেটাকে বলা হয় ইনিশিয়েশন। এই ভাঙলে তখন সেটা প্রপাগেশন শুরু হয়, মানে হলো যখন ভাঙলাম তখন এটার রিঅ্যাকশন করার ক্ষমতা হলো, তখন সে আরেকটা নতুন মলিকুলের সাথে রিঅ্যাক্ট করছে, যুক্ত হচ্ছে, আরেকটা নতুন মলিকুলের সাথে রিঅ্যাক্ট করছে, যুক্ত হচ্ছে, আরেকটা নতুন মলিকুলের সাথে রিঅ্যাক্ট করছে, যুক্ত হচ্ছে, এবং ফাইনালি এভাবে তো কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। কিন্তু আমার তো পলিমার তৈরি করতে হবে, রিঅ্যাকশন শেষ করতে হবে, তো তখন এখানে স্টপ করা হয়, সেটাকে বলা হয় টার্মিনেশন। ওকে, এখানে তিনটি ধাপ রয়েছে, তাহলে এডিশন পলিমারাইজেশনের ধাপ হলো তিনটি। প্রথমে বিক্রিয়া শুরু করতে হয় এডিশন, তারপর চেইন বৃদ্ধি পেতে থাকে, সেটাকে প্রপাগেশন, এবং টার্মিনেশন বলা হয়। তো এইখানে ফ্রি রেডিক্যাল পলিমারাইজেশনের আন্ডারে ব্যাখ্যা করছি আমি। ফ্রি রেডিক্যাল পলিমারাইজেশনটা কি? ফ্রি রেডিক্যাল নাম শুনেছো নিশ্চয়, তাহলে এই যে বিক্রিয়াটা শুরু হবে, এই বিক্রিয়াটা শুরু কিভাবে হবে? কারণ এই মনোমার গুলোতে স্টেবল, প্রত্যেকটা আলাদা আলাদা মনোমারে স্টেবল, তাহলে এই মনোমার গুলো কিভাবে একটা আরেকটার সাথে বন্ড হবে? তো এখানে ইনিশিয়েশনের জন্য অর্থাৎ শুরুতে এটাকে ভাঙার জন্য নানা প্রকার পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলোই কিন্তু আমরা দেখলাম ফ্রি রেডিক্যাল, ক্যাটায়ন, অ্যানায়ন, জিগলার নাটা এটসেট্রা। তো ফ্রি রেডিক্যালের ক্ষেত্রে তাহলে নিশ্চয়ই ফ্রি রেডিক্যাল ইউজ হবে। বলা হচ্ছে ফ্রি রেডিক্যাল পলিমারাইজেশন ইজ দ্য মেথড অফ পলিমারাইজেশন by which a polymer forms by the successive addition of free radical building block। তাহলে ফ্রি রেডিক্যাল দিয়ে বিক্রিয়াটা শুরু হবে, আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেব। ফ্রি রেডিক্যাল ক্যান বি ফর্মড বাই দ্য নাম্বার অফ ডিফারেন্ট মেকানিজম ইউজুয়ালি ইন মলিকুলস। তো চলো শুরু করা যাক ইনিশিয়েশন। তাহলে ইনিশিয়েশন ধাপটা কি? Initiation is the first step of polymerization process. During initiation, an active center is created from which polymer chain is generated. A free radical contain lone electron. Lone pair electron বলতে কি বোঝায়? বিজোড় যার সাথী নাই। A lone electron is like a prospective bachelor always looking for another lone electron to couple with and get to establish। এরকম সাধারণত কি চায়? এরকম কোম্পানি চায়, সঙ্গী চায় এস্টাবলিশ হওয়ার জন্য। আচ্ছা, রিঅ্যাকশনে না গেলে বোঝাতে হবে না। এটা আমাদের ইনিশিয়েটর। সেই ইনিশিয়েটর হিসেবে আমরা কি নিতে পারি? বেনজয়েল পারক্সাইড, এসিটাইল পারক্সাইড, ডাইঅক্সিজেন এটসেট্রা, যারা কিনা ফ্রি রেডিক্যাল উৎপন্ন করতে সক্ষম। ফ্রি রেডিক্যাল মানে কি? ফ্রি রেডিক্যাল মানে আপাতত ধরে নাও যে বিজোড় ইলেকট্রন যুক্ত রেডিক্যাল বা বিজোড় ইলেকট্রন আছে যার, তাহলে আর বিজোড় ইলেকট্রন সবসময় জোড়া হতে চায়, আরেকটা লাগবে। তো এইরকম ইনিশিয়েটর যখন আমরা ইউজ করব, এনার্জি, হিট এবং লাইটের ফলে তারা কি হবে? এনার্জি, হিট এবং লাইটের ফলে তারা এরকম ফ্রি রেডিক্যাল উৎপন্ন করবে বিজোড় ইলেকট্রন যুক্ত। এখন এই যে বিজোড় ইলেকট্রন যুক্ত ফ্রি রেডিক্যালটা, আমার এটা একটা ইথিন মনোমার, তাই না? এটা একবারে নিউট্রাল। তো এখন এটার বিক্রিয়া শুরু করার জন্য আমার এই যে ফ্রি রেডিক্যালটা রয়েছে, এই ফ্রি রেডিক্যালটা দিয়ে এর বিক্রিয়া ঘটাচ্ছি। তাহলে যখন এই ফ্রি রেডিক্যালটা দিয়ে বিক্রিয়া ঘটাচ্ছি, তখন কি হচ্ছে? এই যে ডাবল বন্ডটা আছে, এই ডাবল বন্ডটা ভেঙে যাচ্ছে, অর্থাৎ এখানে একটা ক্লিভেজ হচ্ছে। তখন এই আর থেকে গেল CH2 ডাবল বন্ড ভেঙে গেল, এবং এই যে এখানে এটা ফ্রি রেডিক্যাল হয়ে গেল CH2, এটা ফ্রি রেডিক্যাল হয়ে গেল ইথিন ফ্রি রেডিক্যাল হয়ে গেল। এরপরে এই ইথিন ফ্রি রেডিক্যালটা যখন হলো, কিভাবে হলো আবার বলি। যখন এরকম ইনিশিয়েটর আমরা ইউজ করছি যেটা ফ্রি রেডিক্যাল উৎপন্ন করতে সক্ষম, অর্থাৎ লন পেয়ার ইলেকট্রন কন্টেইন করে, তো এখন এইখানে যখন অ্যাটাক করবে, তো এখানে অ্যাটাক করলে এটা ডাবল বন্ড ভেঙে যাবে, এখানকার ইলেকট্রন সে নিয়ে নিবে আর, তাহলে আর ইলেকট্রন নিয়ে জোর হয়ে গেল, তাহলে CH2, তাহলে এখানে ইলেকট্রন শর্ট পড়ে গেল, তাহলে CH2 ভেঙে এখানে ইলেকট্রন শর্ট হয়ে থাকলো, এখানে তাহলে বিজোড় ইলেকট্রন সৃষ্টি হলো। তাহলে যে ইথিন মলিকুলটা হলো সেটা বিজোড় ইলেকট্রন যুক্ত হয়ে গেল। এখন এর সাথে যখন আমি
আরো একটা নতুন, এই যে আমার আগের দিকে বিজোড় ইলেকট্রন যুক্ত ইথিন মলিকুলটা, তাই না? এর সাথে যখন নতুন ইথিন মলিকুলের বিক্রিয়া হবে তখন এটাও ডাবল বন্ড ভেঙে যাবে, এখানে ক্লিভেজ হবে, ভেঙে গিয়ে সে কি করবে, আবার এটার সাথে যুক্ত হয়ে যাবে। একটা CH2 কম হয়ে গেছে, এখানে CH2 যুক্ত হয়ে যাবে। ওকে, আবার এটা যখন কি হবে, আবার এটা যুক্ত হবে নতুন একটার সাথে, তখন এটা আবার পুরোটাই একটা যুক্ত হয় এরকম হবে, এবং আস্তে আস্তে আর CH2n ইন্টু CH2 ফ্রি রেডিকেল হবে। কারণ কি, এটার কি রকম হলো যে ভাইরাসের মতো হয়ে গেল না, একজনকে ধরলে আরেকজনকে ধরতেছে, আরেকজন, অর্থাৎ একটা মলিকুল ফ্রি রেডিকেলকে দিয়ে যখনই ভাঙলাম ওই মলিকুলটা ফ্রি রেডিকেল কন্টেইন করে বিজোড় ইলেকট্রন যুক্ত হয়ে গেল, সেটা নতুনটাকে ধরতেছে, তার সাথে লিঙ্ক হচ্ছে, আবার হচ্ছে, তার সাথে লিঙ্ক হচ্ছে, আবার হচ্ছে, এরকম n পর্যন্ত যেতে পারে। এরপর এই যে পলিমারটা ফর্ম হলো, তারপর সেটাকে আমাদের স্টপ করতে হয়, সেজন্য সেটার নানা প্রকার পদ্ধতি আছে। তো প্রথমে একটু এখানে দেখে নিই আমরা, তাহলে ইনিশিয়েশনটা কি? Initiation is the first step of polymerization process. During the initiation, an active center is created from which polymer chain is generated. Which active center? A free radical contains a lone electron. A lone electron is like a prospective bachelor, always looking for the another electron coupled with and get established. Okay, তাহলে ইনিশিয়েশন মানে হলো বিক্রিয়া শুরু, এর যে ডাবল বন্ড আছে সেটা ভেঙে দেওয়া। A free radical is therefore highly reactive, can attack any molecule which either has lone electron or prepare part with this electron. This is what happens to the process initiator. The free radical attacks the double bond of the monomer molecule and resulting the flowing chemical chains. So double bond ভেঙে দিয়ে এটা সে ইলেকট্রন নিয়ে নিল, বন্ড করলো এবং এটাকে বিজোড় ইলেকট্রন তৈরি করলো। In the polymerization of the ethane of polyethane by heating, exposing the light by using a small amount of benzol peroxide initiator, the free radical formed by peroxide is added and ethane double bond and hence the formed new larger free radical. এভাবে এটা বাড়তি আছে। তাহলে ইনিশিয়েশনে কি লাগছে আমাদের, কি লাগছে, বেনজল পারক্সাইড বা এই ধরনের ইনিশিয়েটর লাগতেছে, যারা ফ্রি রেডিক্যাল উৎপন্ন করছে তারা নতুন মলিকুলের সাথে যুক্ত হয়ে আবার বিজোড় ইলেকট্রন যুক্ত মলিকুল তৈরি করছে, এটা আবার নতুন মলিকুলের সাথে যুক্ত হয়ে আরো বড় চেন সৃষ্টি করছে, প্রপাগেশন সেটাকে আমরা বলছি। After initiation comes propagation. In the propagation step, the radical site at the first monomer unit attacks the double bond and fresh monomer molecule, নতুন যেগুলো আছে, and the result in the thinking up of the second monomer unit and first and transfer in the radical from site of the monomer. অর্থাৎ কি, এরকম ভাবে চলতেই থাকতেছে, ওই যে একটা আরেকটার সাথে ধরছে এবং যুক্ত হচ্ছে, একটা আরেকটার সাথে ধরছে, যুক্ত হতে হতে লম্বা চেইন হচ্ছে। তাহলে এটা তো এই বিক্রিয়া যদি রাখি আমরা অনন্তকাল ধরে চলতে থাকবে, তাই না? কিন্তু আমরা তো পলিমার বানাবো, তো এটাকে স্টপ করতে হবে। বলা হচ্ছে যে আফটার প্রপাগেশন কামস টার্মিনেশন, যেটাকে আমরা বলছি the process stopping the further addition of the monomer until the growing chain is called termination. সো এই যে চেইন তৈরি হচ্ছে, একটা ফ্রি রেডিক্যাল আরেকটাকে অ্যাটাক করছে, ওটাকে যুক্ত হয়ে আবার ফ্রি রেডিক্যাল হচ্ছে, এটাকে বন্ধ করতে হবে, সেজন্য সেটাকে টার্মিনেশন বলছি। তো টার্মিনেশন কিভাবে করা যায়, নানা প্রকার পদ্ধতি রয়েছে এখানে। টার্মিনেশন বাই কাপলিং কম্বিনেশন, টার্মিনেশন বাই ডিসপ্রপোর্শন, টার্মিনেশন বাই চেইন ট্রান্সফার, ইনহিবিটর ইউজ করে করা যায়। আমরা এখানে দুটো দেখবো, টার্মিনেশন বাই কাপলিং বা কম্বিনেশন। আচ্ছা দেখো তো, আমাদের একটা মলিকুল যদি এটা হয় বিজোড় ইলেকট্রন যুক্ত, তাহলে একই সাথে আরেকটা মলিকুল মানে পলিমার চেইনেরও এরকম বিজোড় ইলেকট্রন যুক্ত রয়েছে, তাহলে দুটা বিজোড় ইলেকট্রন যুক্ত মানে চেইনকে আমরা একত্রিত করে দিতে পারি, সেটাকে বলা হচ্ছে কাপলিং বা কম্বিনেশন। তাহলে দুটা পলিমার মলিকুল এরকম অনিয়ন মানে পলিমার চেইনকে একত্রিত করে কিন্তু রিঅ্যাকশনটাকে বন্ধ করে দেওয়া যায়। তাহলে এখানে CH2 এটা থাকবে না, এটা কারণ বিজোড় ইলেকট্রন তো চলে যাবে, ফ্রি রেডিক্যাল আর হবে না। তাহলে এখানে আর CH2 এই যে এটা উঠে গিয়ে এখানে কি হবে, CH2n পর্যন্ত থেকে আর, অর্থাৎ দুটা পলিমার মলিকুল কি হলো, একত্রিত যুক্ত হইলো পলিমার চেইন। তাহলে বিক্রিয়াটা বন্ধ হয়ে গেল, তাই না? কারণ যখন বিজোড় ইলেকট্রন থাকছে তখন কি হচ্ছে, একটা নতুনটাকে ধরতেছে ভাঙতেছে, তার বিজোড় ইলেকট্রন বানাচ্ছে, সেটা আবার আরেকটাকে ধরতেছে ভাঙতেছে, তার বানাচ্ছে। তাহলে এখন দুইটা যদি এরকম হয়, এরও দরকার এরও দরকার, তাহলে দুটো একসাথে যুক্ত হয়ে ফিল আপ করলো। তাহলে এই যে এখানে এরও দরকার
এরও দরকার, তাহলে দুটো পরস্পরের সাথে যুক্ত হয়ে তাদের ইয়েটা বন্ডিং করলো। এটা একটা হতে পারে যে রিঅ্যাকশন বন্ধ করার। আরেকটা হতে পারে যে ডিসপ্রপোর্শন। ডিসপ্রপোর্শনটা কি, যে এখানে যেটা আছে সেটাকে আরো ভেঙে ফেলা। বলা হচ্ছে যে one hydrogen atom from growing chain is abstract by the other growing chain getting stabilized. In this process two polymer molecules are formed. তো এখানে কি হচ্ছে, আমার যে চেইনের হাইড্রোজেন মলিকুলটা আছে এখানে CH2 ছিল না, এটাকে তো আমি এভাবে লিখতে পারি, C উপরে একটা S নিচে একটা S, পারি তো? তাহলে দুটা S হলো, এরকম ঘটনাটা ছিল। তো এখান থেকে যদি আবার এখানে ক্লিভেজ আমরা ভেঙে ফেলি, এই যে C বন্ড S এটাকে যদি আবার ভেঙে ফেলি তাহলে কি হবে, এটাকে যখন ভেঙে ফেলবো তাহলে RCH2N পর্যন্ত ঠিকই আছে, CH, তাহলে এখানে চারটা মিলাইতে হলে কার্বনের সাথে একটা আছে, এখানে একটা, এখানে একটা, দুইটা হাত, আর এখানে দুইটা হাত, ফিরা হলো চারটা হাত, এবং এখানে CH2। ওকে, তাহলে একটা মিলে গেল, একটা আর গেল না, কারণ এখানকার যে ইলেকট্রনটা, সে বিজোড় ইলেকট্রনটা সেটা সে নিয়ে নিল, নিয়ে নিল, এবং আরেকটা H উৎপন্ন হলো। এই যে Hটা, এটাকে ছুটে দেওয়া হলো, H উৎপন্ন হলো। এই Hটা এখন এটার সাথে যুক্ত হচ্ছে, আরেকটা যে মলিকুল আছে বিজোড় ইলেকট্রন যুক্ত তার সাথে যুক্ত হচ্ছে, হয়ে সে কি করছে, এখানে CH3 তৈরি করছে। তাহলে কার্বনের হাতও ফিল আপ হলো। কি হলো তাহলে? টার্মিনেশন বাই ডিসপ্রপোর্শন। হ্যাঁ স্যার, একটা কোশ্চেন ছিল। বলো। স্যার হচ্ছে কি স্যার, আমি বলতে চাচ্ছি যে কার্বনের হাত কি স্যার সবসময় চারটে থাকবে না কম বেশি হবে? কেন কার্বনের হাত আবার কম বেশি হবে কি জন্য? না না স্যার, আমি তো জানি স্যার কার্বনের যোজনী হচ্ছে 2, 4, 6 তিনটে ইউজ করা যায়, কিন্তু আমি এই ব্যাপারটা একটু ক্লিয়ার হতে চাচ্ছি স্যার। কার্বনের হাত চারটাই ইউজ হবে, ঠিক মানে আছে? সবসময় এটা হবে স্যার? হুম। আচ্ছা স্যার, মানে এটা আর কি ক্লিয়ার হতে চাচ্ছি। এখানে দেখো তাহলে কি হচ্ছে, আমার রিঅ্যাকশন কমপ্লিট হচ্ছে। তাহলে ডিসপ্রপোর্শনে কি হলো? ডিসপ্রপোর্শনে যেটা হলো সেটা হচ্ছে আমার যে এক্সিস্টিং চেইন ছিল সেখান থেকেই ভেঙে আমি কি করলাম, সেটাকে মানে এখান থেকে আরেকটা নিজের ইয়ে থেকেই ভেঙে সেটাকে বিজোড় করে এটার সাথে যুক্ত করে এটাকে কমপ্লিট করলাম, এবং আরেকটা যে বিজোড় হাইড্রোজেন হলো সেটা দিয়ে এটাকে কমপ্লিট করলাম। এটাকে আমরা টার্মিনেশন বা ডিসপ্রপোর্শন বলছি। তাহলে আলটিমেট ঘটনাটা কি হলো আমরা যদি একটু দেখি। প্রথমে একটা মনোমার মলিকুল ছিল, সেই মনোমার মলিকুলটা অ্যাক্টিভ না, তাহলে সেটাকে ভাঙার জন্য ইনিশিয়েশন করতে হচ্ছে। ইনিশিয়েশনের জন্য আমরা কি করলাম, ইনিশিয়েশনের জন্য আমরা ইনিশিয়েটর ইউজ করলাম, বা ওকে হলো। তাহলে সেরা কি ফ্রি রেডিকেল উৎপন্ন করলো, ফ্রি রেডিকেল উৎপন্ন করার পর তারা মনোমারকে আক্রমণ করলো, করার পর ভেঙে গেল এবং বিজোড় ইলেকট্রন হলো। এটা আবার পরেরটাকে আক্রমণ করলো, বিজোড় ইলেকট্রন হলো, সেটা আবার পরেরটাকে আক্রমণ করলো, বিজোড় ইলেকট্রন হলো, এবং সাথে কি লম্বা চেইন হলো। তাহলে এটা চলতেই থাকবে আনটিল যতক্ষণ মনোমার আছে, যুক্ত হতেই থাকবে। তাহলে এটাকে এখন স্টপ করব কিভাবে? তার জন্য আমাদের দুটো প্রসেস, যেটাকে টার্মিনেশন বলছি, সেটা হচ্ছে যে দুটো একই ধরনের বস্তুকে কাপলিং করলে তাদের হাইড্রোজেন গুলো একত্রিত হবে, অথবা তাদের নিজেদের ভিতরেই কোনো একটা চেইনকে ড্যামেজ করে সেখান থেকে একটা হাইড্রোজেন বের করে নিলে তাহলে পরস্পরের সাথে বন্ড করবে, প্লাস যে হাইড্রোজেনটা উৎপন্ন হচ্ছে সেটা আরেকটাকে ইয়ে করছে। তাহলে দিস ইজ টার্মিনেশন বাই ডিসপ্রপোর্শন। তাহলে হলো, তাহলে এই ক্ষেত্রে আমাদের বিক্রিয়াটা কি দিয়ে শুরু হলো? বিক্রিয়াটা শুরু হলো ফ্রি রেডিকেল দিয়ে। ক্লিয়ার? ওকে, এরপরে আসি ক্যাটায়নিক পলিমারাইজেশন। এরপরে আসি যে আমাদের যে পলিমার মলিকুলটা আছে এই মলিকুলটাকে ফ্রি রেডিকেল ছাড়াও আরো ক্যাটায়নাইজেশন করেও করা যেতে পারে, যেমন সেটাকে আমরা ক্যাটায়নিক পলিমারাইজেশন বলছি। is a type of chain growth polymerization in which a cationic initiator transfer a charge to the monomer which is then become reactive. This reactive monomer goes on the react with another monomer to form a polymer. The cationic polymerization reaction is initiated by adding a strong acid like H2SO4, hydrosulfuric acid, NCl3 ইত্যাদি। এই সমস্ত অ্যাসিড দিয়ে যখন মনোমার মলিকুল গুলোকে ট্রিটমেন্ট করা হবে, রিঅ্যাকশন করা হবে, তখন তারা পজিটিভ চার্জ, ক্যাটায়ন মানে কি পজিটিভ চার্জ, তাহলে H2SO4 H+SO4- উৎপন্ন হয় সাধারণত। তাহলে এই যে H+ ক্যাটায়ন উৎপন্ন হলো, তাহলে এটা কি আমার ইথেন,
ইথেনের সাথে কি যুক্ত হচ্ছে? ক্যাটায়ন H+। তাহলে এটা যখন যুক্ত হচ্ছে তখন কি এখানে ক্যাটায়ন চার্জ যুক্ত হচ্ছে, H+ হচ্ছে, H+ হচ্ছে কিনা? তাহলে এখন আমরা যদি হিসাব করি, এরপরে এই যে CH2+ চার্জ যুক্ত হলো, এটা যখন আরেকটা সলিড মলিকুল অর্থাৎ যেটা ভাঙে না এরকম মলিকুলের সাথে বিক্রিয়া করবে, একইভাবে সেটাও যুক্ত হচ্ছে, চেইনে প্লাস থাকছে ক্যাটায়ন দিয়ে, একইভাবে এটা চলতেই থাকবে, আরেকটাকে যুক্ত করলে সেটাও হবে। তো এটাকে আমরা N দিয়ে চিহ্নিত করতে পারি যে N সংখ্যক এরকম CH2 ইথিন মলিকুল একত্রিত হবে এবং এর সর্বশেষ যেটা থাকবে, এটাকেও তখন আমাদের টার্মিনেশন করতে হবে। ঠিক আছে? তো টার্মিনেশন একইভাবে হতে পারে। এখানে উদাহরণ হিসেবে যেমন পলিস্টাইরিন, আমরা প্রথম যে উদাহরণটা দেখছি পলিস্টাইরিনের, সেটি তা পলিআইসোবিউটালেন এর উদাহরণ হতে পারে ক্যাটায়নিক পলিমারাইজেশন। তাহলে কি হবে? বিক্রিয়াটা কিভাবে শুরু হবে? একটা ক্যাটায়ন দিয়ে। ওকে, নেক্সট অ্যানায়নিক পলিমারাইজেশন। তাহলে অ্যানায়ন মানে কি? নেগেটিভ চার্জ। তাহলে অ্যানায়নিক পলিমারাইজেশনটা কিভাবে হবে? নেগেটিভ চার্জের মাধ্যমে হবে। তাহলে নেগেটিভ চার্জটা আমরা কিভাবে সৃষ্টি করব? তখন কি দিয়ে শুরু হয়েছিল? স্ট্রং অ্যাসিড দিয়ে। তাহলে আবার এবার আমরা শুরু করব কি দিয়ে? স্ট্রং বেস দিয়ে। বেস তো চিনি, ক্ষার। ওকে, when the chain reaction is initiated and carried out negatively charged intermediates, the reaction is known as anionic polymerization. The anionic polymerization reaction initiated by adding a strong base like sodium amide, NaNH2, Grignard reagent, etc. ওরা যেমন প্লাস চার্জ দিল, এটা তেমনি নেগেটিভ চার্জ দিল। এই ধরনের অ্যানায়নিক পলিমারাইজেশন যেমন পলিভিনাইল ক্লোরাইড, ঠিক আছে, পলিঅ্যাক্রাইলোনাইট্রিল ইত্যাদি। তো আমরা এখানে দেখি পিভিসির মনোমার, পলিভিনাইল ক্লোরাইড হলো এটা মনোমার স্ট্রাকচার, এটা তো এটা নিচের দিকে দেওয়া থাকে সাধারণত, আমি সোজাভাবে লিখছি। ওকে, তাহলে এই যে বির উপরে দুটো ফটা দেখতেছো, এটা হচ্ছে বেস, স্ট্রং বেস। এটা যখন অ্যাটাক করছে তখন এর বন্ড ভেঙে এখানে Cl মাইনাস এখানে একটু উপরে হয়ে গেছে, অর্থাৎ এর উপরে Cl মাইনাস নেগেটিভ চার্জের সৃষ্টি হচ্ছে। সেম ভাবে এটি আবার একটা নতুন মলিকুলকে আকর্ষণ করছে, করে এটারও বন্ড ভেঙে ফেলতেছে। তাহলে যুক্ত হচ্ছে BCH2 CH, এটা যদি Clটা নিচে লিখো, CH2 আবার Cl মাইনাস, এটা আবার নতুন মলিকুলের সাথে যুক্ত হচ্ছে, হয়ে আবার একইভাবে হচ্ছে। তাহলে এরকম CH2 Cl N পর্যন্ত, অর্থাৎ এটাকে যদি এইভাবে লিখো N পর্যন্ত থাকছে যতগুলা যুক্ত হয়, ইনটু রেডিক্যাল হিসেবে থাকে, মানে নেগেটিভ অ্যানায়নিক চার্জ হিসেবে থাকছে। এটাকে একইভাবে আমরা করতে পারি। ওকে, এটা অ্যানায়নিক পলিমারাইজেশন, অর্থাৎ এইভাবে পলিমারাইজেশনটা হতে পারে। দেন আরেকটি যেটি রয়েছে যে জেগলার নাটা ক্যাটালিস্ট পলিমারাইজেশন, এটি সাধারণত জুগলার এবং নাটা নামে দুজন, মানে জুগলার নাটা নামে যে ক্যাটালিস্টটা, সেটি নামটা আপনার কার্ল জেগলার এন্ড গুলিও নাটা, এই দুজন বিজ্ঞানী এটাকে আবিষ্কার করেন। পাওয়ারফুল টুল টু পলিমারাইজেশন, এ টিপিক্যাল জিঙ্ক ক্যাটালিস্ট সিস্টেম অ্যাকচুয়ালি কন্টেইনস টু পার্ট। জিঙ্ক ক্যাটালিস্ট না, সরি, এটা জুগলার নাটা ক্যাটালিস্ট। এ ট্রানজিশন মেটাল পার্ট, যেটার ভিতরে গ্রুপ 4 এর মেটাল যেমন টাইটেনিয়াম, জিরকনিয়াম, এইসব হতে পারে কম্পাউন্ড, এন্ড আরেকটা হচ্ছে অর্গানো অ্যামোনিয়াম কম্পাউন্ড কো ক্যাটালিস্ট হিসেবে। সো এখানে কমন যেটা ব্যবহৃত হয় টাইটেনিয়াম টেট্রাক্লোরাইড প্লাস হচ্ছে ট্রাই ইথাইল অ্যামোনিয়াম, এই দুটো জিনিস একত্রিত ক্যাটালিস্ট হিসেবে ব্যবহৃত হয়। কিভাবে? পলিমারাইজেশন রিঅ্যাকশনে আমরা যদি দেখি, এখানে ইথিলিন থেকে পলিইথিন তৈরি করা হচ্ছে দুইটা কেস, একটাকে বলা হচ্ছে হাই ডেনসিটি, লো ডেনসিটি। তো এই যে আমরা যখন লো ডেনসিটি পলিইথিন তৈরি করছি, তখন আমাদের যে নরমাল রিঅ্যাকশন সেটা ফ্রি রেডিক্যাল হতে পারে, সেটা অ্যানায়নিক ক্যাটায়নিক যেটাই বলি না কেন, তখন কিন্তু আমাদের হাই প্রেসার লাগছে, প্রায় 1000 থেকে 2000 অ্যাটমসফিয়ার, প্রায় 350 থেকে 750 কেলভিন টেম্পারেচার লাগছে। ফলে আন্ডার প্রসেসে সেটা কিসে পরিণত হচ্ছে? পলিথিনে পরিণত হচ্ছে। ওকে, যেটা কিনা
লো ডেনসিটি পলিথিন, অর্থাৎ খুবই ফিনফিনে পাতলা, ছিঁড়ে যায়, যেটা বাজারে আমরা ব্যবহার করি, টানলে ছিঁড়ে যায়। হাই ডেনসিটি পলিথিনের ক্ষেত্রে যখন জুগলান নাটা ক্যাটালিস্ট দিয়ে করা হচ্ছে, নট নরমাল, জুগলান নাটা ক্যাটালিস্ট কি কি? জুগলান নাটা ট্রাইটেনিয়াম টেট্রাক্লোরাইড প্লাস ট্রাইথিলিয়াম অ্যামোনিয়াম যখন ইউজ করা হচ্ছে, তখন এটি দেখো 6 থেকে 7 অ্যাটমসফিয়ার প্রেসারে হচ্ছে। আর যখন নরমাল ইউজ করছিলাম তখন 1000 থেকে 2000 লাগতেছিল, এবং 333 থেকে 343 কেলভিনে হয়ে যাচ্ছে। এবং এই পলিথিনটা শক্তিশালী, কারণ এটার যে স্ট্রাকচারটা এটা লিনিয়ার, অর্থাৎ একইভাবে লিনিয়ার। আর এটার যে স্ট্রাকচারটা এটা সাধারণত ব্রাঞ্চড, একটু এরকম, সেজন্য তারা কাছাকাছি যেতে পারে না। আর এটা একবারে কাছাকাছি লিনিয়ার সুন্দর করে বসে, সেজন্য এটা হাই ডেনসিটি। ঠিক আছে, তাহলে এই যে জুগলান নাটা দিয়ে যখন রিঅ্যাকশন শুরু হচ্ছে তখন জুগলান নাটা, সেটাকে আমরা ক্যাটালিস্ট রিঅ্যাকশন বলছি। ওকে, তো এই জন্য জুগলার এবং নাটা পুরস্কারও পান যে এত টেম্পারেচার প্রেসার 2000 অ্যাটমসফিয়ার টেম্পারেচার উঠানো কি চারটিখানি কথা, সেখানে 2000 থেকে 7 অ্যাটমসফিয়ার, 6 থেকে 7। ওকে, নাও কোশ্চেন হচ্ছে আমাদের, এগুলা গেল আমাদের কি কি গেল? এডিশন, পলিমারাইজেশন। এবার আসি কন্ডেনসেশন পলিমারাইজেশন। কন্ডেনসেশন পলিমারাইজেশনে কি বলা হয়েছে? The condensation polymerization is the repeated condensation reaction between two different bifunctional or trifunctional monomeric unit. Bifunctional মানে দুইটা, trifunctional মানে তিনটা করে হাত, বা রিঅ্যাকশন সাইট বলবো, হাত না বললে রিঅ্যাকশন সাইট বলা ভালো। The reaction take place in a stepwise manner and polymer will therefore slow, সেজন্য এটাকে স্টেপ পলিমারাইজেশনও বলা হয়ে থাকে। In this polymerization reaction, the elimination of a small molecule such as water, alcohol, hydrogen ইত্যাদি সৃষ্টি হয়। অর্থাৎ এই কন্ডেনসেশন রিঅ্যাকশনে সাধারণত এই ধরনের উপপাদ উৎপন্ন হয় বা বাই প্রোডাক্ট উৎপন্ন হয়। দ্য এক্সাম্পল অফ টেরিলিন, যেটা পলিস্টার, ডেক্রনের একটা পলিস্টারের একটা প্রকারভেদ, নাইলন 6, নাইলন 6,6 এগুলো উৎপন্ন হয়। ফর এক্সাম্পল, নাইলন 6,6 is formed by condensation of হেক্সামিথিলিন ডায়ামিন, এটি একটি জিনিস, এটি একটি মলিকুল, এর সাথে যদি আমরা অ্যাডিপিক অ্যাসিড রিঅ্যাকশন করি, দিস ইজ অ্যানাদার মলিকুল। দিস টু মলিকুল ক্রিয়েটস, এদের বাই, অর্থাৎ দুটো করে হাত, মানে দুটো সাইড রিঅ্যাকটিভ সাইড, একটা করে রিঅ্যাকটিভ সাইড দিয়ে তারা এখানে কি তৈরি করলো? বন্ড তৈরি করলো। আমরা যদি দেখি যে HNN2CH2 6, এখানে এখানে NH থাকলো, এর সাথে এখানকার O চলে গিয়ে, মানে OH চলে গিয়ে, তাহলে এখানে OC থাকলো, C ডাবল বন্ড O, এটার সাথে CH2 4 COH তৈরি করলো। এখন যখন পলিমার তৈরি করছে এরকম একটা রিপিটিং ইউনিট তৈরি হলো, এটার সাথে তখন তাহলে এখানে এটার অপোজিট যে সাইড সেটা যুক্ত হবে, CH2O এর সাথে অপোজিট এটা, এটা আবার যুক্ত হবে, এই যে এটা এখানে আবার যুক্ত হবে, এভাবে এটার সাথে এটা যুক্ত হতে হতে চলতেই থাকবে। তাহলে এখানে টু ডিফারেন্ট থিংস একত্রিত হলো, সেজন্য সেটাকে বলা হচ্ছে স্টেপ গ্রোথ। অর্থাৎ এটা তখন কি স্টেপে স্টেপে হবে। কিভাবে হবে? এখানে আমরা যদি দেখি, ইথিলিন গ্লাইকল প্লাস টেপথালিক অ্যাসিড পলিথিন তৈরি করছে। প্রথমে কি হবে দেখো, স্টেপ গ্রোথ, কনজাম্পশন অফ মনোমার, এই যে আগে মনোমার তৈরি হলো, এই ইউনিটটা তৈরি হলো, তারপর এটা আরেকটার সাথে 3টা হবে, 3টার সাথে 4টা হবে, 4টার সাথে এরকম হতেই থাকবে। মনে করো প্রথমে 2টা করে হলো বা 3টা করে হলো, তারপরে সেটা দেখো স্টেপ 2, এই যে ছোট ছোট একত্রিত হচ্ছে, যেটাকে আমরা অলিগোমার বলি। ঠিক আছে, ছোট ছোট হচ্ছে, তখন 3টা করে ছিল, এখন কয়টা করে, আস্তে আস্তে বড় হচ্ছে, তারপর ফাইনাল স্টেজে গিয়ে সবগুলা একত্রিত হচ্ছে। ওকে, এটা হচ্ছে এটার সিস্টেম। সেখানে কি হচ্ছে তাহলে, স্টেপে স্টেপে কি হচ্ছে, বড় হচ্ছে চেইনটা, তাহলে সেটাকে আমরা স্টেপ গ্রোথ বলছি বা কন্ডেনসেশন পলিমারাইজেশন বলছি। ঠিক আছে, কেটে যাবে এখনই, আবার একটু জয়েন করো। ওকে, এবার আসি আরেক প্রকার, যেটিকে আমরা সাধারণত
রিং ওপেনিং পলিমারাইজেশন বলছি, কিন্তু এটা মূলত প্রথম যে এডিশন পলিমারাইজেশন সেটাই আমরা বলতে পারি। আমাদের কিছু মলিকিউল রয়েছে যাদের এরকম রিং স্ট্রাকচার